প্রশ্ন থেকে ভয় পাবার কারণ নাই। এত বড় কোশ্চেন হোক আর এত বড় কোশ্চেন হোক আর আমার মতো চিকন কোশ্চেন হোক, তাতে ভয় পাবার কোনো কারণ নেই। ওকে, লাভ লোকসান আবন্টন হিসাব চট্টগ্রাম বোর্ড 2023 সালের যে প্রশ্নটি আমাদের এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধান নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি, মোহাম্মদ আবু তালেব। আমরা তাহলে প্রশ্নটি প্রথমেই পড়ে নেই। প্রশ্নটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু প্রশ্নটি দেখবা এবং তোমরা চাইলে তোমাদের বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের কাছে থাকে সেটাও দেখে নিতে পারো। একটু মনোযোগ দাও। লাবণী ও কারিয়া একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তাদের উত্তোলন ছিল যথাক্রমে 4000 ও 5000 টাকা। একটু যদি এখানে মনোযোগ দাও, আমরা এখানে দেখলাম লাবণী এবং কারিয়া দুইজন অংশীদার। এদের উত্তোলনের পরিমাণ ছিল 4000, উত্তোলনের পরিমাণ ছিল কারিয়ার 5000 টাকা। বোঝা গেছে? বোঝা গেছে। এবার আবারও দেখো, বছর শেষে নিট লাভ ছিল 21000 টাকা। উত্তোলন এবং নিট লাভ সমন্বয়ের পর তাদের মূলধন ছিল 20000 এবং 22000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিতে হবে। তাদের নিট লাভ ছিল কত? 21000 টাকা এবং উত্তোলন এবং মূলধনের সমন্বয়ের পর তাদের মূলধন ছিল কত? 20000 এবং 22000 টাকা। ওকে ওকে, আসো। এরপর যদি আমরা একটু দেখি যে অতঃপর দেখা গেল যে মূলধনের ওপর বার্ষিক 5% হারে সুদ এবং অংশীদারদের মাসিক বেতন যথাক্রমে 300 টাকা এবং 350 টাকা চুক্তিপত্রে উল্লেখ থাকলেও হিসাবরক্ষক তা সমন্বয় করেনি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পেলাম যে তারা দুইটা জিনিস সমন্বয় করেনি। একটা কি মূলধনের সুদ আর একটা কি মাসিক বেতন। এই দুটো তারা সমন্বয় করেনি। মূলধনের ওপর 5% সুদ ধরতে হবে এবং বেতন এই পাবে 300 টাকা করে মাসে, এই পাবে 350 টাকা। এরপর দেখো কি আছে। 2022 সালে 31 ডিসেম্বর তারিখে, এরপর আর কোনো কিছুই নাই। এরপর ক নম্বরে বলেছে অংশীদারদের প্রারম্ভিক মূলধন ও মূলধনের সুদ নির্ণয় করো। ওকে, আমরা এটা নির্ণয় করে দেখাবো। খ নম্বরে বলেছে লাভ লোকসানের সমন্বয় হিসাব প্রস্তুত করো। ওকে, খুবই ভালো কথা। এরপর গ নম্বরে বলেছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে প্রথমে যে কাজটা করব, খ নাম্বারটা করব, এরপর আমরা গ নাম্বারটা দেখব, এরপর আমরা ক নাম্বারটা দেখব, অথবা প্রথমে আমরা খ নাম্বারটা দেখে নেই, এরপর ক নাম্বার, এরপর গ নাম্বার দেখব। ওকে, কোনো সমস্যা নেই, প্যারা নাই, চিল। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি প্রশ্নটির দিকে একটু তাকাই, লাভ লোকসান আবন্টন হিসাব করতে গেলে আমরা জানি, বা লাভ লোকসান সমন্বয় হিসাব বলো, আবন্টন হিসাব বলো, আমরা ছক এটাই জানি। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে কি কি আসবে, কি কি আসবে না, এই সমন্বয়ের কথা বললে এই প্রশ্নগুলো একেবারেই সহজ, একেবারেই পানি। এই প্রশ্নগুলো আসলেই সহজ, খুব সহজেই আমরা সমাধান করতে পারি। কেন? কারণ এখানে অনেক ইনফরমেশান তারা কি করে, সমন্বয় করেই রাখে। যেহেতু অনেক ইনফরমেশান তারা সমন্বয় করে রাখে, এই কারণে আমাদের ওই ইনফরমেশানগুলো সমন্বয় করতে হয় না। সে কারণে আমাদের কি করতে হয়, অল্প কিছু দুই একটা ইনফরমেশান থাকে সেগুলো সমন্বয় করতে হয়। যেমনটা আমরা এই প্রশ্নে দেখলাম, মূলধন এবং মাসিক বেতন, মানে মূলধনের সুদ এবং মাসিক বেতন, এই দুটো শুধু সমন্বয় করে নেই। তাহলে আমরা এই দুটো সমন্বয় করে দেব, ঝামেলা ক্লিয়ার। আর কোনো কিছু দেখতে হবে না, আর কোনো কিছু দেখতে হবে না, কারণ তারা তো সবগুলো সমন্বয় করছে। যতটুকু বলবে যে এইটা 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 সমন্বয় করে নেই, আমরা শুধু ওইটা ওইটা সমন্বয় করে দেব। কথা বোঝা গেছে? বোঝা গেছে শিক্ষার্থী? তাহলে আমরা প্রথমেই কোন পাশটা করব বলো তো? ক্রেডিট পাশটা করব। আমরা জানি সব সময় এই দিকে একটু ঝামেলা বাঁধে, বা আমরা এই পাশটা আগে দেখি, ডেবিট পাশটা, কোনো সমস্যা নেই। আমরা প্রথমে লিখলাম অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। কেন এটা লিখলাম? আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, এটা লিখতে হবে কারণ আমাদেরকে সমন্বয় হিসাব করতে বলছে, এই কারণে আমরা সমন্বয় লিখব, সমন্বিত লিখব। আমরা লিখে ফেললাম যথারীতি যেমনটা আমরা লিখি সেমনটা লিখে ফেললাম। লিখার পর আমরা লিখেছি মূলধনের সুদ। কেন? আমরা জানি মূলধনের সুদ 5% পাবে, এটা তারা সমন্বয় করে নেই, এই কারণে মূলধনের সুদটা লিখেছি। কত কত? লাবণীর 675, কারিয়ার 825। টাকাগুলো কিভাবে বাহির হবে? আমরা জানি
মূলধনের ওপর 5% সুদ ধরার কথা বলছে। তাহলে আমরা এই 5% সুদ কী করবো, মূলধনের ওপর ধরবো। মূলধন তাদের যে টাকাটা আছে 20,000 22,000 টাকা, আমরা ওই টাকাটার ওপর সরাসরি কাটবো। কাটার পর আমাদের যেটা হয় সেটা হলো আমাদের সেটা আমাদের এখানে বসাইতে হবে। আমাদের কিন্তু এই টাকাটার উপর যদি কেটে বসাই তাহলে কি হবে, হবে না। কেন? কারণ আমরা জানি মূলধনের সুদ কাটতে হয় প্রারম্ভিক টাকার উপর। তাহলে আমাদেরকে অবশ্যই প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে, তা না হলে পাবো না। কারণ এটা কি আমাদের প্রারম্ভিক মূলধন না ব্রাদার? কেন? কারণ এই দেখো, উত্তোলন এবং মূলধন সমন্বয়ের পর তাদের মূলধন দ্বারাই এই টাকাটা। তার মানে ভাইয়া উত্তোলন এবং মূলধন তারা কি করেছে, সমন্বয় করেছে। যেহেতু তারা এগুলো সমন্বয় করেছে, তার মানে আমাদেরকে এই যে উত্তোলন এবং মূলধনের টাকা বাদ দেওয়ার পর এখান থেকে প্রারম্ভিক মূলধনের টাকা বাইর হবে। এটা আমরা একটু পরে দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলধনের সুদটা তো একটু পরেই দেখতেছি, তোমরা ধরে নাও আমরা এইটা এখানে বসিয়েছি, কারণ আমরা একটু পরে তো সেটা দেখব। এখন যদি ওইটা দেখাই তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। ওকে, একটা হজবরল অবস্থা সৃষ্টি হবে, মাঝখান থেকে তোমরা বুঝবে না। আমরা মূলধনের সুদটা যার যার নামে লিখলাম। লেখার পরে এখন কি করলাম, বেতন, ওই যে বেতন তো তারা মাসিক বেতন 300 করে পায়, তাহলে 3 দিয়ে 12কে গুণ দিবা, তাহলে যেটা হয় এটা। ওকে, কারণ তারা মাসিক বেতন পায় 300, তাহলে এখন যত মাস আছে অত মাস দিয়ে গুণ দিলেই তো হয়ে যায়। ওকে, এখন যত মাস আছে অত মাস দিয়ে গুণ দিবা, তাহলে বেতন আমাদের কত আসে, এই যে 1500 আছে। কারণ 3 গুণন 12, 3 12 কত হয়, 1500 হয় না, 12 12 24, কত হয়েছে এখানে বলো তো? ও সরি, বেতন আমাদের কত হবে, একটু দুঃখিত, আমাদের এই দুটো যোগ করে আসলে 1500। এখন বেতনের টাকাটা কিভাবে বসাবো, ওই যে লাবণী এবং কারিয়া, মানে দুজনের নাম লিখলাম, যেহেতু দুইজনই বেতন পাবে, এ 300 করে, এ 350। তাহলে আমরা কি জানি, ওই যে 300 গুণন হবে কত, এখানে আমি দেখাই দিই, 300 গুণন 12, আর এখানে হবে 350 গুণন 12, 350 করে না, 350। আশা রাখছি 300 দিয়ে 12 গুণ দিলে আসবে 3600, 3 12 36, 3600, 350কে 12 দ্বারা গুণ করলে হয় এই 4200। এখন এই দুটো টাকা যোগ করে এই টাকাটা আসবে। এখন আমরা যে কাজটা করবো, এই টাকাটা এবং এই টাকাটা যোগ করে এই টাকাটা আসবে। কথা কি বুঝছো কি না? কথা কি বুঝছো কি বুঝো নাই? প্রিয় শিক্ষার্থীরা, এরপর একটু মনোযোগ দাও। আমরা এই দিকে চলে আসলাম, এখানে তো আর কোনো কিছুই লিখার নেই, আছে নাই? তাহলে এবার আমরা কি করব, অংশীদারদের সমন্বিত মূলধন লিখে ফেললাম। লিখে ফেলার পর এখন আমরা কি করব, এদিকে তো কোনো ইনফরমেশান আসার নাই, কারণ আমাদের শুধু দুইটা জিনিস সমন্বয় করে নাই। খুব মনোযোগ দিতে হবে ভাই। মূলধন এবং মাসিক বেতন, মূলধনের সুদ এবং মাসিক বেতন শুধু সমন্বয় করে নাই, বাকি সব সমন্বয় করছে। তার মানে ভাই ওই দুইটা যেহেতু সমন্বয় করে, ওই দুটো তো আমরা এখানে লিখে ফেলেছি, তাহলে কি আর লিখার বাকি আছে কিছু? নাই। তাহলে এই দিকে কিছুই বসবে না। তাহলে ভাই আসলে কি কিছু বসবে না? বসবে। কি বসবে? এখন এই যে দেখো, ক্ষতির অংশটা বসবে। এদিকে কি বসবে? ক্ষতির অংশ বসবে। ম্যাক্সিমাম সময় যখন তারা সমন্বিত মূলধন করতে বলে তখন ক্ষতি হয়ে যায়। ওকে, আসো তাহলে যেহেতু আমাদের ক্ষতি হলো, ক্ষতির অংশ লিখে লাবণী এবং কারিয়া লিখলাম। তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছিল সেই টাকাটা আমরা এখানে বসাই দেব। ওকে, আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এখানে যেহেতু 9300 এসেছিল, আমাদের এখানে 9300 নিয়ে আসতে হবে। তাদের যে আমাদের সমন্বিত যে মূলধন, তারা যে লাভ লোকসান বন্টন করে না, তাদেরকে আমরা সমানভাবে বন্টন করে দিয়েছি। কারণ এই যে ক্ষতির অংশ মানে কি, আমরা আগে কি নির্ণয় করতাম, আমরা যখন লাভ লোকসান করতাম এই দিকে লাভের অংশটা আসলে লিখতাম না, তাদের যে অনুপাত ছিল সেই অনুপাত অনুযায়ী ভাগ করে দিতাম না। তো এখানেও সেম অনুপাত অনুযায়ী ভাগ করে দিয়েছি। যেহেতু আমাদের এখানে অনুপাতটা দেওয়া নাই, যদি দেওয়া নাও থাকে, ধরে নাও দেওয়া আছে, যদি দেওয়া থাকে যে 1:1 বা সমানভাবে, হ্যাঁ সমানভাবে এইভাবে যদি বলা থাকে, তাহলে আমরা সেই অনুযায়ী বন্টন করে দেবো। অথবা যদি বলা থাকে যে 3:1, অথবা বলা থাকলো 2:1, তখন 2:1 অনুযায়ী বন্টন করে দিতাম। কোন টাকাটা? এই যে এই টাকাটাকে, 9300কে। যেহেতু আমাদেরকে এখানে সমানভাবে দিতে হবে বন্টন করে, এই কারণে আমরা কি করব, এই 9300 টাকাকে সমানভাবে বন্টন করে দেবো। তাহলে ওকে যদি আমরা অর্ধেক করি, একই অর্ধেক টাকা দিলাম, এক অর্ধেক টাকা দিলাম, তাহলে এই যে টাকাটা আসলো ওই টাকাটা আমরা লিখে ফেললাম, তাহলেই হয়ে গেল। এখানে কিন্তু আসলে অলৌকিক কোনো ঘটনা নাই, এগুলো একেবারেই সহজ। সমন্বিত মূলধন মানে একদম পানিপান্তা। কেন? কারণ ভাই মনে রাখবা, সমন্বিত মূলধন মানে ওরা অনেক কিছু সমন্বয় করে রেখেছে, যতটুকু সমন্বয় করা নেই অতটুকু ইনফরমেশন নিয়ে কাজ করতে হবে। আবারও বলি,
সমন্বিত মূলধন মানে যারা প্রশ্ন তৈরি করেছে ওরা অর্ধেক কাজ তোমাদের করে দিয়েছে, তোমাদের উপকার করছে আর কি, কাজগুলো করে দিয়ে এখন তারা কিছু কাজ করতে ভুলে গেছে। যেহেতু কিছু কাজ করতে ভুলে গেছে, কি কি কাজ করতে ভুলে গেছে? মূলধনের সুদ, মাসিক বেতন। তাহলে এই যে মূলধনের সুদ আর মাসিক বেতনের কাজটুকু করলেই হয়ে যায়, হয়ে গেল। এই দুটো বসাইলা, আর তো কোনো ইনফরমেশন নাই যে আর কি বলছে যে অমুক জিনিসটা তারা সমন্বয় করে নেই, বলে নাই, তার কারণে এখানে কিছু আসে নাই। আসবে তাহলে কি? ওই যে ক্ষতির অংশটা, আমরা জানি ক্ষতি হলে এদিকে বসে, মুনাফা হলে এদিকে বসে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যেটা দেখলাম, আমরা পুরো খ নাম্বার যেটা ছিল লাভ লোকসান সমন্বয় হিসেব, সেটা দেখে ফেললাম। তাহলে এখন আমরা ক নাম্বারটা দেখব, এরপর গ নাম্বারটা দেখব। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম ক নাম্বারে। আমরা এই পর্বে দেখব মূলধনের সুদ নির্ণয়। মূলধনের সুদ যদি তোমরা নির্ণয় করতে চাও, অবশ্যই তোমাদেরকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। এরকম যত ম্যাথ আছে তোমার জীবনে, সমন্বিত মূলধন নিয়ে যত ম্যাথ আসবে, সবগুলো ম্যাথেই সেম সিস্টেম। তোমাকে যদি বলে যে মূলধনের সুদ নির্ণয় করো, মনে করবা যে মূলধনের সুদটা অবশ্যই প্রারম্ভিক মূলধনের উপরেই ধরতে হবে, কারণ প্রারম্ভিক মূলধনের উপর ছাড়া সুদ ধরা যাবে না। কথা বুঝছো? কখনোই সমাপনী মূলধনের উপর সুদ হয় না। তাহলে আসো আমরা প্রথমেই প্রারম্ভিক মূলধনটা বাহির করি। তাহলে কিভাবে আমরা প্রারম্ভিক মূলধনটা বাহির করব? বাহির করতে গেলে একটু মনোযোগ দিতে হবে। তো শিক্ষার্থী, আমরা প্রথমে সমাপনী মূলধন লিখে দিলাম। এই যে দেখো, উত্তোলন এবং মূলধন সমন্বয়ের পর, মানে সমন্বয়ের পর কত ছিল? 20K এবং 22K টাকা। তাহলে যে তাদের যে সমাপনী মূলধন, মানে এই টাকাটা হলো সমাপনী মূলধন। এখন কেন সমাপনী মূলধন প্রশ্ন আসতে পারে? এই কারণে সমাপনী মূলধন, খুব মনোযোগ দাও, এই কারণে সমাপনী মূলধন, কারণ এখানে কিছু সমন্বয় করছে না তারা। মনোযোগ দিতে হবে। দেখো, স্যারেরা যে প্রশ্নটা আমাদের দিছে, কিছু জিনিস তারা সমন্বয় করে রাখছে এবং কিছু জিনিস সমন্বয় করে রাখে নাই। কি কি সমন্বয় করে রাখে নাই? মূলধনের সুদ এবং মাসিক বেতন, এই দুটো সমন্বয় করে নাই। যেহেতু এই দুটো সমন্বয় করে নাই, এই দুটোর আলাপ বাদ। তাহলে যেগুলো সমন্বয় করছে সেগুলো নিয়ে এবার আমাদের খেলাটা তাহলে এবার সেগুলো নিয়ে। তাহলে ওগুলো নিয়ে কি কি খেলা, একটু মনোযোগ দিতে হবে। প্রথমেই প্রারম্ভিক মূলধন বাহির করতে গেলে প্রথমেই আমাদেরকে এই সমাপনী মূলধনের টাকাটা লিখতে হবে। যার যার ঘরে টাকাটা লিখলাম। কিভাবে বুঝবো সমাপনী মূলধন? দেখবা যে মূলধন মানে সমন্বয়ের পর বলা থাকবে যে অমুক 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 সমন্বয়ের পর তাদের মূলধন ছিল এত এত টাকা, তার মানে ওইটাই সমাপনী মূলধন। এবার চিনে গেছো, টাকাগুলো বসাই দিলাম। এরপর যোগ করতে হবে উত্তোলন। কোশ্চেন যে ভাইয়া কেন আমরা উত্তোলন যোগ করব? একটু মনোযোগ দিতে হবে। আমরা কি উত্তোলনটা কি সমন্বয় করেছিলাম নাকি সমন্বয় করি নাই? একটু বলতে হবে। উত্তোলনটা কিন্তু আমরা সমন্বয় করিনি। কে সমন্বয় করেছে? স্যারেরা। মানে মনোযোগ দিতে হবে। দেখো, প্রশ্নে বলেছে কি মূলধনের সুদ এবং মাসিক বেতন শুধু সমন্বয় করে নাই, তার মানে বাকি সব সমন্বয় করছে। যেহেতু যেগুলো সমন্বয় করছে সেগুলো নিয়ে কাজ, তার মানে ভাই এখানে কি এই দুটো ইনফরমেশনের মধ্যে কি উত্তোলন কথাটা আছে নাই? তার মানে উত্তোলনটা এবার আমাদের যোগ করতে হবে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ওখানে যেগুলো যোগ হইতো এখানে সেগুলো বিয়োগ হবে, ওখানে যেগুলো বিয়োগ হইতো এখানে সেগুলো যোগ হবে। যেহেতু আমরা ওখানে কি করতাম, উত্তোলনটাকে বাদ দিতাম, বিয়োগ করে দেখাইতাম, এই কারণে আমরা এখানে এবার যোগ করে দেখাবো। তাহলে যেখানে আমরা যোগ করে দিলাম 4000 এবং 5000 টাকা যোগ করলাম। এরপর আমাদের কি করতে হবে, যে দেখো 4000 উত্তোলন, উত্তোলন 5000 প্রশ্নে দেওয়াই ছিল আর কি, আমরা সেটা বসাই দিলাম। এরপর আমরা যে কাজটা করব, বাদ দেব মুনাফার অংশ। ভাই কেন বাদ দেব মুনাফার অংশ? কারণ এই দুইটা শুধু আমাদের সমন্বয় করে নাই, তাহলে বাকিগুলো সমন্বয় করছে, মানে বাকি যাই থাকুক না এখানে প্রশ্নে সেগুলো সমন্বয় করছে। শুধু যেটা যেটা বলবে স্পেসিফিকভাবে এইটা সমন্বয় করে নাই, সেটা শুধু নিব না, যেগুলো থাকবে সেগুলো নেব। তো নিব না কোনটা কোনটা? যেটা যেটা তারা সমন্বয় করে নাই। কথা বুঝছো? তাহলে ভাইয়া মুনাফার অংশকে এই দুইটার মধ্যে আছে নাই, তার মানে ভাইয়া এটা অবশ্যই তারা সমন্বয় করে ফেলেছে আগে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এখানে বাদ দিতে হবে। আমরা জানি মুনাফার অংশটা আগে যোগ হতো, তাহলে এবার অবশ্যই বিয়োগ হবে। তাহলে মুনাফার অংশ কত? এই যে নিট লাভ ছিল কত তাদের এই যে নিট লাভ ছিল তাদের 21000 টাকা। যেহেতু তাদেরকে আমাদের সমানভাবে বন্টন করে দিতে হবে, এক দিলাম 10500, এক দিলাম 10500, তাহলে এই টাকাটা থেকে আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পর আসলে 13500, 16500। আর তো কোনো এখানে ইনফরমেশন নাই,
যেহেতু আর ইনফরমেশান নাই, এই কারণে আমাদের এই টাকাটা সেগুলো আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে গেলাম। কীভাবে পেলাম আরেকবার বুঝে দিই। মন খারাপ করবা, মন খারাপ করার কিছু নাই, মনোযোগ দিতে হবে এবং ধৈর্য থাকতে হবে। লা তাহজান, আল্লাহ তাআলা যতবার না নামাজ পড়ার কথা বলেছে, নামাজ কায়েমের কথা বলেছে, তার থেকে অনেক বেশিবার ধৈর্যের কথা বলছে। কারণ ধৈর্যটা এমন একটা জিনিস, আল্লাহ ভালো মতনই জানে যে মানুষের ধৈর্য থাকবে না, এই কারণে ধৈর্যের কথা বারবার বলছে। সো একটু ধৈর্য ধরো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। আমাদের প্রশ্নে প্রারম্ভিক মূলধন বা মূলধনের সুদ নির্ণয় করতে বলছে। আমরা জানি ভাইয়া, মূলধনের সুদ শুধু নির্ণয় করা যায় প্রারম্ভিক মূলধনের ওপর, সমাপনী মূলধনের ওপর কখনোই সুদ নির্ণয় করা যায় না। তাহলে এখন আমরা যে কাজটা করব, মূলধনের সুদ নির্ণয় করব। কেমনে করব? অবশ্যই প্রারম্ভিক মূলধন লাগবে। প্রারম্ভিক মূলধনটা পাবো কোথায়? প্রারম্ভিক মূলধনটা আমাদের ওইভাবেই পেতে হবে যেগুলো আমাদের সমন্বয় তারা করেছিল, ওই সমন্বয় অংশগুলো আমরা এখন যোগ বিয়োগ করে বাদ দেব। যেগুলো সমন্বয় করে না সেগুলো আবার এখানে নিয়ে আসা যাবে না। কথা বুঝছো? তারা যেহেতু এই দুইটা সমন্বয় করে নাই, যে সমন্বয় করেনি এই দুইটা, এই কারণে এই দুইটা এখানে আসবে না। এই দুটো ব্যতীত যা ইনফরমেশন থাকবে সব কাজ করতে হবে। আসো, তাহলে আমরা প্রথমে সমাপনী মূলধন লিখলাম, উত্তোলনটারে যোগ করলাম, মুনাফার অংশটারে বাদ দিলাম, মূলধনের সুদ আমরা নির্ণয় করে ফেললাম এই টাকাটার উপর। তার মানে এটা হলো প্রারম্ভিক মূলধন, এই টাকাটার উপর 5% কাটলে এই টাকাটা আসে। কথা বোঝা গেছে? আই হোপ তোমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করাটা বুঝতে পেরেছ। এখন আমরা যেটা করব, গ নাম্বার দেখব, অংশীদারদের মূলধন হিসাব বা সমন্বিত মূলধন হিসাব। তাহলে আমরা গ নাম্বারে চলে যাই। তো শিক্ষার্থীরা, আবারও তোমাদের সামনে গ নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আমি তোমাদের সামনে প্রশ্নটি আবারও দিচ্ছি, একটু দেখে নাও, অথবা তোমরা তো অলরেডি দেখেও নিয়েছো, লিখেও নিয়েছো। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে সরাসরি প্রশ্নটা সমাধান করে দিচ্ছি। ওকে, আমরা তাহলে এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছি, মানে উত্তরটা দেখতে পাচ্ছি, এটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তোমরা একটা বিষয় মনে রাখবা, যদি এই সমন্বয়ের কথা বলে তাহলে তোমাদের জন্য অনেক ভালো। কারণ তোমাকে যখন সমন্বিত মূলধনের করতে বলবে, তোমাকে যখন সমন্বিত মূলধন সম্পর্কিত প্রশ্ন সমাধান করতে বলবে, তখন তোমাদের জন্য অনেক ভালো। কারণ এখানে অনেক কিছু তারা সমন্বয় করে দেয়, সমন্বয় করে দেওয়ার পর দুই একটা ইনফরমেশন তারা কি করে, সমন্বয় করে না। যেহেতু দুই একটা ইনফরমেশন সমন্বয় করে না, সেই দুই একটা ইনফরমেশন আমাদের সমন্বয় করতে হয়। তাহলে আসো, সেই দুই একটা ইনফরমেশন আমরা সমন্বয় করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি মূলধন হিসাব করা, মানে মূলধন হিসাব করার আগে বা চলতি হিসাব করার আগে আমাদের সবসময় একটা কাজ করতে হয়, লাভ লোকসান আবন্টন হিসাব। তো লাভ লোকসান আবন্টন হিসাব তো আমরা দেখেই ফেলেছি। তাহলে আসো এবার আমরা মূলধন হিসাবটা দেখি কিভাবে সমন্বয় করি আমরা। এটা তো আমাদের চট্টগ্রাম বোর্ড, এটা আমাদের কোন বোর্ড? চট্টগ্রাম বোর্ড। ওকে প্রিয় শিক্ষার্থী, এখানে আমি এগুলো ভুল লিখেছি, তোমরা একটু এখানে ঠিকঠাক মতো লিখে নেবা। যার যেটা নাম ছিল, মানে একজন ছিল লাবণী আর একজন ছিল কারিয়া, ঠিক আছে? লাবণী কারিয়া, হ্যাঁ, লাবণী এবং কারিয়া। এই পাশটা ডেবিট, এই পাশটা হলো ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, সরি, এই কারণে আমি লিখতে পারিনি, ভুলে গেছিলাম। এবার দেখো, তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা জানি যে ডেবিট পাশে আমাদের কি বসে, যেগুলা সমন্বয় করা হয়নি সেগুলা। বিষয়টা কি এমন না, লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে যেগুলো বসছিল এখানে সেগুলো ডেবিট পাশে বসবে। ক্রেডিট পাশে শুধু একটা ইনফরমেশন বসছিল, ক্ষতির অংশ। মনোযোগ দাও, নিট মুনাফা বসছিল, ওটা কিন্তু আমাদের আসে না। আরও অন্য কিছু যদি বসে তাহলে নিয়ে আসবো, না হলে আসবো না। দেখো, লাভ লোকসান সমন্বয় হিসাব লিখে আমরা ক্ষতির অংশ লিখেছি, এখানে কিন্তু আবন্টন হিসাব লিখিনি। কেন? কারণ আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব অলরেডি করেছি, আবন্টন হিসাবটা না। যেহেতু সমন্বয় করছি, সমন্বয় করা মানে কি, মানে একটা কাজ ওরা অর্ধেক করে রেখে দিয়েছে, সেই জিনিসটা আমরা আবার অ্যাডজাস্ট করলাম। এই কারণে তা আমাদের সেখানে কি বাহির হয়েছিল? ক্ষতি। আমরা লিখলাম ক্ষতির অংশ। ক্ষতির অংশ লিখে ওই যে ওখানে যে টাকাগুলো লেখা ঠিক ওই টাকাগুলো আমরা এখানে যার যার ঘরে বসাই দিলাম। এইটা হলো লাবণী আর এটা হলো কি কারিয়া, ওর রুমে টাকাগুলো বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ব্যালেন্স সিডি করতে হবে। সিডি করার আগে আমাদেরকে আবারও এই পাশে আসতে হবে, মানে ক্রেডিট পাশে আসতে হবে। তোমরা সবসময় এই কারণে ক্রেডিট পাশটা উত্তর করবা। ওকে, কেন ক্রেডিট পাশটা তুমি যদি প্রথমে লেখো, আমরা জানি ম্যাক্সিমাম সময় ক্রেডিট পাশটা বেশি হয়,
বুঝতে পারলা, ম্যাক্সিমাম সময় আমাদের ক্রেডিট পাসের টাকাগুলো বেশি হয়, এই কারণে আমরা ক্রেডিট পাসটা আগে করব। ওকে, তাহলে আসো আমরা এখানে দেখতে পাচ্ছি 2022 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি 20,000 22,000 টাকা আমরা লিখে দিলাম, এটা আমাদের প্রশ্নে দেওয়াই ছিল। এবার আসো, এবার আমাদের কাজ কি, লাভ লোকসান সমন্বয় হিসাব লিখার পর আমরা জানি লাভ লোকসান আবন্টন হিসাবে আমাদের দুইটা জিনিস বসছিল, ওই দুইটা জিনিস আমরা এখানে বসাই দিলাম। মানে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে মাত্র দুইটা জিনিস বসছিল, ঠিক ওই দুইটা জিনিস আমরা এখানে লিখলাম। লিখার পর এখন আমরা কি করব, যার যেটা ঘর তার ঘরে ঘরে টাকাগুলো আমরা বসাই দিলাম। বসায় দেওয়ার পর এখন আমরা কি করব বলো তো প্রিয় শিক্ষার্থী, বসায় দেওয়ার পর এখন আমরা যে কাজটা এখানে করেছি, আমরা এই টাকাটা মুছে দিতে ভুলে গিয়েছিলাম, টাকাটা মুছে দিলাম। এরপর আমরা যে কাজটা করেছি, এই টাকাগুলো যোগ করে এখানে বসাইছি, এই টাকাগুলো যোগ করে এখানে বসাইছি। একটু মনোযোগ দাও, আমরা কিন্তু ব্যালেন্স বিডি টাকাটা লিখার পর এই টাকাগুলো কোথা থেকে নিয়ে আসলাম, ওই যে লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিটে যেগুলো ছিল এখানে সেগুলো ক্রেডিটে চলে আসছে। ক্রেডিটে আমরা লিখে ফেলার পর এখন আমরা এই টাকাগুলো যোগ করে এখানে, এই টাকাগুলো যোগ করে এখানে, এই টাকাটা যেহেতু বেশি এই কারণে এই টাকা দুইটা আমরা ওদের ঘরে ঘরে টাকাগুলো বসাই দিলাম। বসায় দেওয়ার পর আমরা যে কাজটা করেছি, এই উপরের টাকাটা থেকে মানে উপরের টাকাটা থেকে নিচের টাকাটা বিয়োগ করে এই টাকাটা আসছে, এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করে এই টাকাটা আসছে। কথা কি বুঝছো? এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করে এইটা থেকে এটা বিয়োগ করে এটা আসলো। এই যে টাকাটা আসলো এই টাকাটার নাম হলো ব্যালেন্স সিডি। আমরা জানি ব্যালেন্স সিডি কখন আসে, যেদিকে টাকা কম হয় সেদিকে আসে, যেহেতু এই দিকে টাকা কম এই কারণে ব্যালেন্স সিডি ডিসেম্বর 31। প্রিয় শিক্ষার্থী এবার এদিকে চলে এসো, ব্যালেন্স সিডির টাকাটা আমরা এবার কি করব, এখানে এসে পরবর্তী বছরে ব্যালেন্স বিডি লিখব। 2023 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি লিখলাম। ব্যালেন্স বিডি লিখার পর এই যে টাকাটা করেছিল, এই যে টাকাটা করেছিল ঠিক এই টাকাটা করে ওদের ঘরে ঘরে বসাই দিলাম। তাহলে আমাদের প্রশ্নের সমাধান হয়ে গেল। প্রশ্নটা একেবারেই সহজ। এই প্রশ্নগুলো আসলে 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা সমাধান করতে পারি পরীক্ষার খাতায়। তোমাদের কাছে হয়তোবা প্রথম দিকে একটু কঠিন লাগতে পারে, একটু বড় মনে হতে পারে, তবে বেশি বেশি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবা তত সহজ। প্রশ্ন থেকে ভয় পাবার কারণ নাই। এত বড় কোশ্চেন হোক আর এত বড় কোশ্চেন হোক আর আমার মতো চিকন কোশ্চেন হোক, তাতে ভয় পাবার কোনো কারণ নাই। ওকে, আশা রাখছি বুঝতে পেরেছো। তুমি যদি আমার প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ তোমার আর কোনো সমস্যা থাকবে না পরীক্ষার হলে গিয়ে। কারণ আমি বিগত বছরে 23 সালের বেশ কিছু ম্যাথ আমি সমাধান করিয়েছি। ওকে, তোমরা যারা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে টেনশন আসো, ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাস দেখতে পারো। আমি গ্যারান্টি দিতে পারি জীবনেও তোমার আর ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে ঝামেলা থাকবে না। তোমাদের যাদের জাবেদা নিয়ে সমস্যা, জাবেদার ভিডিও দেখে এসো, জাবেদার আমার প্লে লিস্টে গিয়ে দেখে এসো, সমস্যা থাকবে না। তোমাদের যাদের অনুপাত বিশ্লেষণ অধ্যায় নিয়ে সমস্যা, অনুপাত বিশ্লেষণের অধ্যায় খুঁজে, অনুপাত বিশ্লেষণের প্লে লিস্ট খুঁজে অনুপাত বিশ্লেষণের সূত্রগুলো দেখে আসো। বিশ্বাস করে একটা সূত্র মুখস্থ করতে হবে না। তোমাদের যাদের শেয়ার নিয়ে সমস্যা, শেয়ার অধ্যায় নিয়ে সমস্যা, শেয়ারের প্লে লিস্টে গিয়ে দেখে এসো। শেয়ারের প্লে লিস্ট নিয়ে আর কোনোদিন তোমার সমস্যা থাকবে না, শেয়ারের প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, এতটুকু বিশ্বাস রাখতে পারো। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, এবং বিগত বছরের কোন প্রশ্নটি সমাধান চাও সেটা অবশ্যই কমেন্টে বলবা, তাহলে আমরা সেই প্রশ্নটির সমাধান দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসটি পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।